রুমাইশা ওর কালো পোশাকে নিজেকে আবার আবৃত করে নিতে নিতে সাফওয়ানকে বলল, আগামীকাল দুপুর ঠিক 1টায় আপনার জন্য যে পোশাকটা এনেছি সেটা পরে তৈরি থাকবেন। ব্লুটুথ ডিভাইসটা নিতে ভুলবেন না। ওটার সাহায্যে আপনার সাথে যোগাযোগ করব আমি। সময় মতো আপনাকে এখান থেকে বের করে নিয়ে যেতে আসবো আমি। এখানে আসার সময় আমি গোপন রাস্তা দিয়ে এসেছি, কিন্তু এখন ফেরার সময় আমি ওদের সামনে দিয়েই বের হব। আর আগামীকাল আমি ওদের সামনে দিয়েই এখানে প্রবেশ করব, কিন্তু আপনাকে নিয়ে গোপন রাস্তা দিয়ে বের হব। সাফওয়ান রুমাইশার কথা শুনছে আর জোনাসের দেওয়া ম্যাপটা দেখছে, কিন্তু সেখানে নিজের অবস্থানের কোনো চিহ্ন দেখল না ও। ইভেন এই রুমটারই কোনো অস্তিত্ব নেই সেই ম্যাপে। সাফওয়ান কিছুটা অবাক হয়ে রুমাইশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? ম্যাপে তো এই রুমটার কোনো অস্তিত্ব নেই। ম্যাপের হিসাব মতে তো মেইন ল্যাব রুমগুলো সব দক্ষিণ দিকে, আর উত্তরের এই জায়গাটাতে কিচেন আর পরিত্যক্ত খালি জায়গা হিসেবে দেখানো হয়েছে। তাহলে তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? এই এরিয়ায় যে আমি থাকতে পারি সেটাই বা তুই বুঝলি কি করে? ওর কণ্ঠে বিস্ময়ের সুর। রুমাইশা নিজের মুখটা কালো কাপড়ে কায়দা করে বাঁধতে বাঁধতে মৃদু স্বরে বলল, এই পৃথিবীতে যদি আমার সবচেয়ে বেশি চেনা কোনো ঘ্রাণ থাকে তবে সেটা আপনার শরীরের ঘ্রাণ। তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আমার এই নিঃশ্বাসই আপনার কাছে পৌঁছে দিবে। সাফওয়ান নিচের ঠোঁটটা কিঞ্চিত ফুলিয়ে ভ্রুজোড়া উঁচু করে রুমাইশার এই গুণের তারিফ করল নীরবে। মুখ বাঁধা শেষ হলে রুমাইশা ওর লম্বা পোশাকটার হুডিটা নিজের মাথায় চড়িয়ে নিয়ে হুডির সাথে সংযুক্ত অন্য একটা পুরু কালো কাপড়ে নিজের চোখ দুইটা ঢেকে নিল। এতে ওর চোখের উজ্জ্বলতা পুরোপুরি না হলেও বেশ অনেকখানিকই আড়াল হয়ে গেল। রুমাইশা পুরোপুরি তৈরি হয়ে নিয়ে বলল, আমি এখনই বেরিয়ে যাব। আপনি তৈরি হয়ে থাকবেন সময় মতো। আর বিশেষ কোনো অসুবিধা না হলে প্ল্যানও চেঞ্জ করা হবে না। গোপন রাস্তার ওপারে জোনাস আর আপনার বড়লোক বন্ধু রিচার্ড ওর প্রাইভেট জেট নিয়ে অপেক্ষা করবে। আমরা এইখান থেকে সহি সালামত বের হতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না। সোজা আপনার বহুল আকাঙ্ক্ষিত আমাজনে গিয়ে পৌঁছাবো। কথাগুলো বলে নিজের বাঁধা মুখের উপর দিয়ে টুক করে সাফওয়ানের ঠোঁটে একটা চুমু বসিয়ে দিয়ে নিজের প্যান্টের পকেট থেকে সাফওয়ানের টু সাইডেড সোটটা বের করে সাফওয়ানের কোলের ওপর ছুঁড়ে দিল। আর এরপর নিজের কালো রঙা ব্যাকপ্যাকটা নিয়ে ও দরজা খুলে বেরিয়ে গেল। সাফওয়ান ওর শোটটা হাতে নিয়ে একবার তার ওপর চোখ বুলিয়ে তাকিয়ে রইল ওর রিমুর যাওয়ার পানে। মনে মনে নিজের স্ত্রীর নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করলে একটা নিঃশ্বাস ছাড়ল। তারপর আবার জোনাসের দেওয়া ম্যাপখানার দিকে নজর বোলাতে লাগলো। মাথার ভেতর ম্যাপের চিত্রটা গেঁথে নেওয়ার চেষ্টায় আছে ও এখন। রুমাইশা দরজা দিয়ে বেরিয়েই সামনের লম্বা বারান্দা দিয়ে হেঁটে যেতে লাগলো। বারান্দার দুই পাশেই সারি সারি কামরা, সেগুলো সব পরিত্যক্ত। সাফওয়ানকে অন্যান্য সাধারণ ল্যাবের কর্মচারীদের থেকে লুকাতে বিশেষভাবে ওই রুমটা তৈরি করা হয়েছে, এবং সন্দেহের তালিকায় না আসার জন্য এই দিকে কোনো গার্ডও রাখেনি ওরা। শুধুমাত্র বারান্দাতে ঢোকার মুখে লেজার ট্র্যাপ দিয়ে রেখেছে, যেটার কথা ম্যাপে উল্লেখ করা না থাকলেও রুমাইশার চোখে স্পষ্ট হয়ে ধরা পড়েছে সেটা। সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে বিশেষ কিছু লাইট আর পার্টিকেল দেখার ক্ষমতা রুমাইশা পেয়েছে তার শরীরের দেওয়া ফ্লুইডের কারণে। কিছু দূর এগিয়ে গিয়ে অ্যাশলি মেয়েটার নিথর দেহটা চোখে পড়ল ওর। ওকে এখনো কেউ খেয়াল করেনি। এইদিকে কারো আসার প্রয়োজন পড়েনি বোধহয়, কিন্তু পরক্ষণেই অ্যাশলির মৃত্যুর খবরটা বিশেষ লোকগুলোকে জানানোর একটা মতলব খেলল ওর মাথায়। বাঁকা হাসল ও। তারপর আবার হেঁটে হেঁটে এগোতে শুরু করলো। ও বর্তমানে যে ফ্লোরে আছে সেটা 4th ফ্লোর। প্রতিটা ফ্লোরে 10টি বিভিন্ন ভাগে বিভক্ত। এই ফ্লোরের অন্যদিকে প্রথম 5টা ভাগ জুড়ে ল্যাব, আর পরের 3টা ভাগে ল্যাবের কর্মী আর কিছু শিক্ষানবিশদের রেসিডেন্স এরিয়া, আর তারপরের 2টা ভাগ পরিত্যক্ত, যেখানে ওরা সাফওয়ানকে রেখেছে। এই দিকে কেউই থাকে না। রুমাইশা বারান্দার মুখের কাছে পৌঁছালে লেজার ট্র্যাপটা দেখতে পেল। ঈষৎ লাল আর ঈষৎ সবুজ রঙের লেজার রশ্মিগুলো তির্যকভাবে বারান্দার মুখের
স্থানটার ছাদ আর ফ্লোর স্পর্শ করে এক অদ্ভুত নির্দিষ্ট নকশায় সাজিয়ে আছে। যে কেউ এই রশ্মিগুলোর ভেতর দিয়ে অতিক্রম করলে সাথে সাথেই সাইরেন বেজে উঠবে। রুমাইশা সেই লেজার রশ্মিগুলোর নকশা অনুসরণ করে লেজার রশ্মির খালি জায়গাগুলোর ভেতর দিয়ে দক্ষতার সাথে নিজের শরীর গড়িয়ে অপর পাশে চলে গেল। জোনাসের দেওয়া ম্যাপটা মাথার ভেতর গেঁথে নিয়েছে ও। বিল্ডিংয়ের কোথায় কি আছে সব ওর নখদর্পণে এখন। এই এরিয়াটা পার হয়ে রেসিডেন্স এরিয়াতে ঢুকলো রুমাইশা। রাতের এখন প্রায় ৩টা, প্রায় সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই এরিয়াটা পুরো সিসি ক্যামেরার আওতাধীন। সেগুলো বারে বারে মুভ করছে, করে চারপাশটা নজর রাখছে। কোথায় কোথায় সিসি ক্যামেরাগুলো সেট করা সেটা রুমাইশা একবার মাথার ভেতর এঁকে নিল। রেসিডেন্স এরিয়ার ২ নম্বর খণ্ডে মাইকেলের কামরা। রুমাইশার গন্তব্য সেখানে। বড় করে একটা দম নিল রুমাইশা, আর এরপরই নিজের দম আটকে ধরে ছুটে চলল ও। এতটাই দ্রুত গতিতে পুরো এরিয়াটা ও পার করলো যে কোনো সিসি ক্যামেরা কোনো ধরনের আনওয়ান্টেড এন্টিটি ডিটেক্ট করতে পারল না। এটা ওর ফিজিক্যাল চেঞ্জের ভেতর আর একটা প্রচণ্ড দ্রুত গতিতে ছোটা, যা খুবই উন্নত মানের ক্যামেরা ছাড়া ডিটেক্ট করা খুবই কষ্টকর। এক ছুটে রুমাইশা চলে এলো মাইকেলের কামরার এদিকটাই। কিন্তু সমস্যা এখানেই, মাইকেলের রুমের দরজার দিকে তাক করিয়ে রাখা আছে একটা সিকিউরিটি ক্যামেরা। এটা ক্ষমতা অন্য ক্যামেরাগুলো থেকে বেশি। মাইকেলের মতো গুরুত্বপূর্ণ একজনের কামরায় কখন কে ঢুকছে বা বেরোচ্ছে সেগুলো নজরদারিতে নিয়োজিত ব্যক্তিরা নজরে রাখে ২৪ ঘন্টা। কিন্তু মাইকেলের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে হলে রুমাইশাকে তো স্থির হতে হবে কিছুক্ষণের জন্য হলেও। এতে ও সবার নজরে পড়ে যাবে। তাই রুমাইশা মাইকেলের কামরার কিছুটা আশেপাশে এসে একটা ক্যামেরাবিহীন জায়গা দেখে লুকিয়ে পড়ল। এইখান থেকে মাইকেলের রুমের সামনের সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে। সেটা যে কোনো আনওয়ান্টেড এন্টিটি ডিটেক্ট করতে পারলেই সেটিকে মুভ করবে। রুমাইশা আবারও দম নিল, আর এরপরেই প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে গিয়ে ক্যামেরাটা ওকে ডিটেক্ট করে ফেলার আগেই মেঝে থেকে লাফিয়ে দক্ষতার সাথে নিজের পাটা ঘুরিয়ে প্রচণ্ড গতিতে একটা লাথি দিল ক্যামেরাতে। ক্যামেরাটা ওর স্ট্যান্ড থেকে ভেঙে খুলে গিয়ে নিজের জায়গা থেকে ২০-৩০ হাত দূরে গিয়ে পড়ল, টুকরো টুকরো হয়ে গেল। আর ক্যামেরাটাকে সরানোর পরই ও ঢুকলো মাইকেলের কামরায়। এদিকে ক্যামেরাটা হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যাওয়ায় নজরদারিতে থাকা লোকগুলো সতর্ক হয়ে উঠল। কিভাবে কি হলো ওরা কিছুই বুঝল না। ক্যামেরা ব্ল্যাক আউট হয়ে যাওয়ার আগ মুহূর্তেই ফুটেজগুলো ওরা চেক করলো কয়েকবার, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না। তাই বেশি কিছু না ভেবে ওরা ধীরে সুস্থে এগোতে থাকলো নতুন ক্যামেরাটার বর্তমান অবস্থা দেখতে। মাইকেল বেঘরে ঘুমাচ্ছে, নাক ডাকাচ্ছে মাঝে মাঝে নিঃশ্বাসের সাথে। ৫০ সদ্য মাইকেলের কিঞ্চিত মেদযুক্ত পেটটা ওঠানামা করছে। এমন সময় কেউ যেন ওর কানের কাছে এসে ভৌতিকভাবে ফিসফিসিয়ে কণ্ঠে বলতে লাগলো, মাইকেল, মাইকেল, আই এম অ্যাশলি, হেল্প মি, আই এম ডাইং মাইকেল, মাইকেল, আই এম অ্যাশলি, হেল্প মি, মাইকেল। মাইকেলের ঘুম পাতলা হয়ে এলো কানের কাছে শব্দগুলো আর একবার ধ্বনিত হতেই চোখ মেলে তাকালো ও। আর তাকাতেই অন্ধকারের ভেতর নিজের পেটের ওপর কাউকে বসে থাকতে দেখলো ও। কিন্তু ঠিক কে বসে আছে তা বুঝতে পারল না। চশমাটা সাইড টেবিলের ওপর রাখা আছে। প্রথমে অবয়বটাকে অ্যাশলি ভেবে মাইকেল খুশি হয়ে হাত বাড়াতে গেল অবয়বটার দিকে, আর ঠিক সেই মুহূর্তেই অবয়বটা তার চোখ দুইটা মেলে ধরল। সবুজাভ হলুদ রঙা হিংস্রতায় পরিপূর্ণ চোখ দুইটা থেকে আলো ঠিকরে পড়ছে। অন্ধকারের ভেতর এমন দৃশ্য দেখে মাইকেলের হৃৎপিণ্ড থেমে গেল যেন। ভয়ে আটকে উঠে ও চোখ দুইটা বড় বড় করে হাঁপাতে লাগলো। আর তার এই প্রাণ ওষ্ঠাগত হয়ে যাওয়ার মুহূর্তেই অবয়বটা হঠাৎ করেই দাঁত মেলে হাসল, আর অন্ধকারের ভেতরে সাদা রঙা দাঁতগুলো চকচক করে উঠল। নাকি সুরে হি হি হাসি বেরিয়ে এলো অবয়বটার মুখ থেকে। মাইকেলের হার্টফেল হবার জোগাড় হলো।
গোঙাতে গোঙাতে মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো সে। এরপর সাইড টেবিলটা হাতড়ে কোনো রকমে চশমাটা খুঁজে চোখে দিয়ে টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে আবার নিজের পেটের উপর তাকালো ও। না, কেউ নেই। এসব কি তাহলে ওর স্বপ্ন ছিল? স্বপ্ন কি এমন বাস্তবের মতো হয় কখনো? মাইকেল উঠে বসলো বিছানায়। সাইড টেবিলে রাখা পানির গ্লাসটা থেকে পানি খেলো 2 ঢোক, আর তারপর নিজের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছল। উফ, কি ভয়টাই না পেয়েছে সে। স্বপ্ন দেখেও যে মানুষ এতটা ভয় পেতে পারে তা নিজেকে না দেখলে মাইকেল বুঝতোই না। নিজের ছেলে মানুষিতে নিজেই খানিক হেসে নিল সে। কিন্তু এরপর অ্যাশলির কথা মনে হতেই বিছানা থেকে নেমে বাইরে চলে গেল মাইকেল। আর তার রুমের ভেতর কাভার্ডের পাশে দাঁড়িয়ে থাকা রুমাইশা ফিসফিসানি শব্দে হে হে করে হেসে উঠল। তারপর নিজের মনে মনেই বলে উঠল, শালার বুইড়া, তোর জন্য সারপ্রাইজ রেডি রাখছি, গিয়ে দেখে আয়। আর তারপর কাভার্ডের পাশ থেকে বেরিয়ে এসে নিজেও রুম থেকে বেরিয়ে গেল। আর এরপর প্রচণ্ড দ্রুত গতিতে ছুটেও 4th ফ্লোর থেকে বেরিয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। আসার সময় নজরদারিতে নিযুক্ত কয়েকটা লোককেও পাশ কাটিয়ে চলে এলো। ওরা হাতে একটা নতুন ক্যামেরা নিয়ে 4th ফ্লোরে যাচ্ছে। যদি পুরনো ক্যামেরাটা ঠিক হওয়ার মতো অবস্থায় না থাকে তবে নতুনটা লাগাবে। লিফটটাতে একটু সমস্যা দেখা গিয়েছে, বাটনগুলো কয়েকটা হঠাৎ করেই কাজ করছে না, তাই ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। সিঁড়িগুলোতে স্বল্প আলো, সেই স্বল্প আলোর ভেতর রুমাইশা বুলেটের গতিতে ওদেরকে পাশ কাটিয়ে চলে গেল। সবার প্রথমে থাকা ছেলেটা তার সামনে দিয়ে চলে যাওয়া কোনো অ্যান্টিটির উপস্থিতি টের পেলেও বাকিরা পেল না। রুমাইশা ওদের পাশ দিয়ে চলে যেতেই প্রথমজন দ্বিধান্বিত হয়ে দাঁড়িয়ে গেল। তারপর পেছনে একবার তাকিয়ে দেখলো আসলেই সেটা কিছু ছিল কিনা। এতে পেছনের লোকগুলো বিরক্ত হলো। প্রথমে লোকটাকে ওরা ধমক দিল রাস্তার মাঝে হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ায়। প্রথম লোকটাও আর বেশি কিছু না ভেবে আবার হাঁটা চালিয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরে ভার্সিটির স্টুডেন্টরা কেউ কেউ এখনো ঘুরঘুর করছে, তাই রুমাইশার একটু সুবিধাই হলো। ও স্বাভাবিক মানুষজনদের মতো করেই বেরিয়ে এলো সেখান থেকে। আর তখনই 4th ফ্লোর থেকে একসাথে অনেকগুলো চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল। ওরা হয়তো অ্যাশলির লাশ পেয়ে গেছে। কালো পোশাকের আড়ালে হাসলো রুমাইশা। উপযুক্ত একটা কাজ করেছে সে, ফালতু মেয়ে। আশেপাশে থাকা গার্ডগুলো রুমাইশাকে খেয়াল করলো, কিন্তু স্টুডেন্ট হতে পারে ভেবে কেউ কিছু বলল না। কিন্তু সন্দেহের চোখে তাকালো। রুমাইশা সেসব দৃষ্টি উপেক্ষা করেই মাথা উঁচু করে সদর্পে হেঁটে হেঁটে একসময় ভার্সিটি এরিয়া থেকে বেরিয়ে এলো। সকালবেলা সেরেনার ডাকে ঘুম ভাঙল রুমাইশার। গতকাল ভার্সিটি থেকে ফিরেই ও এসে ঘুমিয়ে পড়েছে, পোশাকটাও বদলায়নি, ওভাবেই ঘুমিয়েছে ক্লান্তির কারণে। সেরেনার ডাকে উঠে বসলো রুমাইশা। সেরেনা ওকে বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও রুমাইশা কাদের, খাবার দিয়েছি আমি। আর জোনাসের তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, দ্রুত আসো। রুমাইশা একটু অবাকই হলো। প্ল্যানে আবার কোনো পরিবর্তন হলো নাকি? কিন্তু পরিবর্তন কেন হবে? ও বিছানা থেকে নামতে নামতে সেরেনার উদ্দেশ্যে বলল, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। ওর কথা শুনে সেরেনা হাসি মুখে চলে গেল রুম থেকে। রুমাইশা দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো। জোনাস আর সেরেনা আগে থেকেই বসে আছে সেখানে, রুমাইশার জন্য অপেক্ষা করছে ওরা। রুমাইশা এসে টেবিলে বসলে ওরা খাওয়া শুরু করলো। রুমাইশা একবার আর চোখে দেখে নিল জোনাসকে। জোনাসের মুখখানা থমথমে, বরাবরের মতো ফানি মুডে নেই সে। রুমাইশা বুঝলো গুরুতর কিছু হয়েছে। খাবার টেবিলে কেউ কোনো কথা বলল না। চুপচাপ খাওয়া শেষ করে সেরেনা উঠে চলে গেল ওর রুমে। আর জোনাস খাওয়া শেষে ডাইনিং টেবিল থেকে উঠে রুমাইশার খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় টেবিল থেকে কিছুটা দূরে রাখা সোফার ওপর গিয়ে বসলো। রুমাইশা একটু দ্রুত গতিতেই খাওয়া শেষ করলো। এক প্রকার পানি দিয়ে খাবারগুলো গিলে ফেললো ও তারপর নিজেও উঠে গিয়ে জোনাসের বিপরীত দিকে সোফায় গিয়ে বসলো। এরপর পাশ থেকে একটা কুশন বালিশ নিয়ে কোলের ওপর রেখেও জোনাসকে বলল, জি বলুন, আমি শুনছি, কি হয়েছে, প্ল্যানে কোনো চেঞ্জ?
জোনাস একটু নড়েচড়ে বসলো, তারপর বলল, সাফওয়ানকে দেখাশোনা করতো একটা মেয়ে। কাল রাতে সে মারা গেছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সে দুর্ঘটনার কারণে মারা গেছে। তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে আজ সকালে, কিন্তু ওই মেয়েটাকে তুমি খুন করেছো বলে আমার ধারণা। রোমাইশা জোনাসের কথায় উপরে নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জোনাস সেটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল একটা, তারপর আবার বলল, ওখানের একটা সিকিউরিটি ক্যামেরা কেউ একজন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, আর এই সব ঘটনার কারণে ওরা কাউকে আর বিশ্বাস করছে না। পুরো ভার্সিটিতে ওরা সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ল্যাব এরিয়াতে। এখন সাধারণ মানুষও ভালোভাবে বুঝতে পারছে যে সেখানে কিছু একটা আছে, যাকে ল্যাবে পার্সোনালি আড়াল করার চেষ্টা করছে। আর তার চেয়ে বেশি দুঃখের ব্যাপার হলো, ওরা ল্যাব এরিয়াতে যে গার্ড মোতায়েন করেছে তার সব হারবার্টের গার্ড, সবাই অস্ত্রধারী। সুতরাং সাফওয়ানকে ওখান থেকে বের করা সহজ হবে না। আর পোস্টমর্টেম রিপোর্ট যদি ওই মেয়েটার অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা থাকে, তবে সাফওয়ানকে সেখান থেকে বের করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। আর ল্যাব এরিয়ায় স্টুডেন্টদেরকেও ঢুকতে দিচ্ছে না, স্পেশালি পারমিশন ছাড়া। এতে করে তুমিও আর স্টুডেন্ট বেশে সেখানে ঢুকতে পারবে না। রুমাইশার মুখের ওপর চিন্তার ছাপ দেখা গেল। কিছুক্ষণ চুপ থেকে ও জোনাসের উদ্দেশ্যে বলে উঠল, আপনাদের ফ্রেন্ড রবার্ট তার পার্সোনাল জেট প্লেনটা নিয়ে আসার প্ল্যানে কোনো চেঞ্জ হবে না তো? জোনাস মাথা নাড়িয়ে বলল, না, ওরা বা আমার কোনো সমস্যা হবে না। একবার প্লেনে উঠে পড়তে পারলে আর কোনো সমস্যায় পড়তে হবে না আমাদের। কিন্তু সে প্লেন পর্যন্ত আসাই সবচেয়ে কঠিন ব্যাপার। হারবার্টের গার্ডগুলো অনেক দক্ষ, তাদেরকে ফাঁকি দিয়ে সাফওয়ানকে নিয়ে বেরিয়ে আসা খুবই কষ্টকর হবে। সাফওয়ান যদি সুস্থ থাকতো তবে কোনো চিন্তাই ছিল না। হারবার্টের ওসব দক্ষ গার্ডরা ওর কাছে ডাল ভাতের মতো, কিন্তু ওর শরীরের অবস্থাটা তো তুমি গিয়ে দেখেছো। হাড় লিকলিকে হয়ে আছে, প্রচণ্ড দুর্বল। ও এখন এই অবস্থায় ফাইট করা ওর পক্ষে এক প্রকার অসম্ভব। আর এই লাইনে তুমি নতুন, তুমি এখনো দক্ষ হয়ে ওঠোনি, তাই তোমাকে ওদের মাঝে একা ছেড়ে দেওয়া মোটেই ঠিক হবে না। রুমাইশা মেঝের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দৃঢ় বিশ্বাসে বলে উঠল, প্ল্যানে কোনো চেঞ্জ হবে না জোনাস, আপনি চিন্তা করবেন না। আমি আর সাফওয়ান সবটা সামলে নেব। আপনি শুধু জেট প্লেনটাকে সময় মতো সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আপনার আর রবার্টের সাথে আমি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে যোগাযোগ রাখব সারাক্ষণ। পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আমি প্রতি মুহূর্তে ইনফর্ম করব। জোনাস ওর কণ্ঠের এমন দৃঢ়তা আর এমন সাহসিকতা দেখে সত্যি অবাক হলো। মনে মনে বলল, সাফওয়ানের উপযুক্ত বউ। তারপর মুখে বলল, ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা না হলে আমার এইখানে আর কিছুই বলার নেই। আমি রবার্টকে ইনফর্ম করে দিচ্ছি। আমি আর ও সময় মতো প্ল্যান মাফিক নির্ধারিত জায়গায় গিয়ে অপেক্ষা করব। তোমরা কোনো বিপদে যেন না পড়ো, তার জন্য গডের কাছে প্রার্থনা করি। রুমাইশা দৃঢ়তার সাথে নিজের মাথা নাড়ল, চোখে ওর আত্মবিশ্বাসের ঝলক। জোনাসের সাথে আলাপ শেষ করে ও উঠে নিজের রুমে গেল। তারপর দুপুরের অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। এই মুহূর্তে হারবার্টের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে রুমাইশা। স্কিন টাইট একটা কালো রঙা প্যান্টের সাথে ছাই রঙা ক্রপ টপ পরে আছে ও। পায়ে ওর সাদা কালো মিশেলে হাইকিং শু, পিঠে কালো রঙা ব্যাকপ্যাক। বক্কার দেওয়া চুলগুলো রোদ পড়ে চকচক করছে। কালো রঙা গগলসের নিচে উজ্জ্বল চোখ দুটো প্রিয়তমকে দেখার আশায় মুখিয়ে আছে। চোখ মুখ আজ ওর কিছুই ঢাকা নেই। নিজেকে আজ উন্মুক্ত করে এসেছে ও কাজের সুবিধার্থে। কালো আর খয়েরি সংমিশ্রণে ঠোঁট দুটোতে অদ্ভুত সুন্দর হাসি। মুখে হাসি ফুটিয়েই গেটের ভেতর দিয়ে দৃঢ় পায়ে হেঁটে ভেতরে ঢুকলো ও। নিজের অভিযানের সফলতা যেন চোখের সামনে ভাসছে ওর।